আমরা দেখব একদম ফার্স্ট একটা ট্যাগ, সেটা হচ্ছে H1 ট্যাগ। H1 ট্যাগ কি করে? হেডিং লিখতে সাহায্য করে। H1 defines the most important headings। এর আবার ভার্সন আছে H1 থেকে H6, এগুলো আমরা প্র্যাকটিক্যালি করে দেখি। ওকে, তাহলে H1 ট্যাগ আমরা HTML এর কী কাজ লাগাই? HTML এর হেডিংকে দেওয়ার জন্য, ঠিক আছে। এইবারে প্রত্যেকটা একটা স্পেসিফিক কাজ আছে। তাহলে H1 থেকে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে H1 থেকে H4 অবধি দেওয়া আছে, আমরা H5 H6 করেও করতে পারি, আমরা এই 4th অবধি করে দেখি। ওকে, তাহলে এই আমরা বডির মধ্যে যে কোডটা আছে এটাকে যদি আমি কপি করে নিলাম, এবং এই বডির মধ্যে কোডটাকে আমরা কপি করে নিয়ে আমরা কোথায় পেস্ট করব? VS কোডে চলে এসেছি। এখানে তো আমরা জানি ইমেজ এভ্রিভিয়েট করলে এগুলো সব চলে আসে, আমরা একটু আগে দেখলাম স্ট্রাকচার, HTML স্ট্রাকচার। এই বডির মধ্যে এসে আমি যদি এখানে পেস্ট করে দিই, তাহলে কি হচ্ছে? H1 H2 H3 H4। তাহলে দেখা যাক কি হয় আউটপুটে। এখানে এসে যদি আমি গো লাইভ করি, আমরা লাইভ করা শিখেছিলাম, গো লাইভ, কত সুন্দরভাবে আমার আউটপুট দেখাচ্ছে, দিস ইজ হেডিং 1। তাহলে H1 হচ্ছে সব থেকে মোটা একটা লেখা, মানে হেডিং হয়। তারপরে H2 হচ্ছে একটু তার থেকে একটু রোগা, তারপরে একটু হচ্ছে রোগা, আরও রোগা। সো আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি হেডিংয়ের যে সাইজটা, H1 হচ্ছে সব থেকে বড়, 2 হচ্ছে একটু কম, 3 হচ্ছে আরও একটু কম, 4 একটু আরও কম। সো এটা হয়ে গেল আমাদের H1, মানে H1 থেকে H6। আমরা 6 ইউজ করিনি, 5ও ইউজ করিনি, 4 অবধি এক্সাম্পল করে দেখালাম। এইটুকু ক্লিয়ার। H1 ট্যাগ একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে। আমাদের ওয়েবসাইটে যখন আমরা পরে বড় বড় প্রজেক্ট করব, হঠাৎ করে কোথাও লাগলে আমরা সঙ্গে সঙ্গে এই ট্যাগ ইউজ করে করব। ক্লিয়ার? খুবই আস্তে আস্তে আমরা এগোচ্ছি, ওয়েব ডেভেলপমেন্টের একদম ডিপে ঢুকবো, ওয়েব ডেভেলপমেন্ট খুব ভালোভাবে শিখবো। ওকে, তার আগে আমাদের HTML যে স্ট্রাকচার তৈরি করার জন্য HTML ইউজ হয় সেগুলো খুব ভালোভাবে শিখতে হবে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের মেকিং টেক্সট বোল্ড অর স্ট্রং। We can make the text bold using the B tag, B for bold। একটা টেক্সট লিখেছি আমি, ওয়েলকাম টু BDS, সেটাকে আমি একটু মোটা করে দেখাতে চাই। তার আগে আমরা কি করতে পারি? B ট্যাগ লাগিয়ে দেব। আমরা এখানে ওয়েলকাম বলে একটা লিখেছি কিছু, সেটাকে আমরা দুপাশে আমরা B ট্যাগ লাগিয়ে দিয়েছি। আচ্ছা, B ট্যাগ ছাড়াও স্ট্রং নামে একটা ট্যাগ আছে, সেটাও কিন্তু টেক্সটকে মোটা করতে সাহায্য করে, কিন্তু দুটোর কাজই একই, কিন্তু একটু ডিফারেন্স আছে। পরবর্তীতে ওয়েব ডেভেলপমেন্ট করতে করতে বুঝে যাবে, কিন্তু এখন জাস্ট মনে রাখতে হবে একটা টেক্সটকে বোল্ড করার জন্য আমরা B ট্যাগ ইউজ করি। বোল্ড বলতে একটু মোটা দেখাবে। দেখা যাক কি দেখায়। তাহলে এই জিনিসগুলোকে ডিলিট করি। এখন যদি আমি লিখি শুধু ওয়েলকাম, এটাকে যদি আমরা দেখি, Ctrl+S দিলেই সেভ হচ্ছে এবং অটোমেটিকলি এখানেও কিন্তু রিফ্রেশ হয়ে যায়। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি সিম্পল একটা ওয়েলকাম, জাস্ট একটা টেক্সট দেখিয়েছে। এই টেক্সটটাকে আমি একটু মোটা করতে চাই। এটা কিন্তু মোটা নয়, এই টেক্সটের যে WELCOME এটা একটু সরু সরু লাগছে। এটাকে যদি আমি মোটা করতে চাই তাহলে কি করব? তাহলে দুদিকে B ট্যাগ লাগিয়ে দেবো, যেটা আমরা শিখলাম এক্ষুনি, B। ঠিক আছে, দুদিকে B ট্যাগ লাগিয়ে এই আমার জিনিসটাকে, কন্টেন্টটাকে আমরা কি করব? পেস্ট করে দেব। এখন যদি আমি Ctrl+S দিই এবং এখানে যাই, দেখতে পাবো আমার টেক্সটটা কিন্তু মোটা হয়ে গেছে। ঠিক আছে, এটা হলো B ট্যাগ। সিমিলারলি ভাবে স্ট্রং ট্যাগকে ইউজ করেও আমরা করতে পারি। ওকে, হয়ে গেল। 3 নম্বর হচ্ছে আমাদের টেক্সটকে ইটালিক করার জন্য। ইটালিক বলতে
একটু বেঁকে থাকবে, ইটালিক। ওকে, একটা টেক্সট লিখেছি আমি একটা টেক্সট লিখেছি, সেটা হচ্ছে ওয়েলকাম, বোল্ড দেখাচ্ছে। এইবার এটাকে আমি ইটালিক করতে চাই, ইটালিক মানে একটু বেঁকে থাকবে। সো ইটালিকের জন্য আমরা ইউজ করব আই ট্যাগ। তাহলে দেখা যাক হয় কি না। আচ্ছা, এটাকে একটু বড় দেখানোর জন্য আমি H1 ট্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। ওকে, H1 ট্যাগের মধ্যে ওয়েলকাম লিখলাম, তাহলে এটা মোটা দেখাবে, মানে একটা হেডিং দেখাবে, বড় হেডিং। দেখা যাক কি হয়। এই যে এটা দেখাচ্ছে। এখন যদি আমি এটাকে একটু কাট করে লিখতে চাই, ইটালিক, তাহলে কি হবে? তাহলে আমরা একটা সিম্পলি আই ট্যাগ ইউজ করে দেবো। আই ট্যাগ, আইয়ের মধ্যে এই ওয়েলকাম। তাহলে H1 ট্যাগের মধ্যে আমরা কি লিখলাম? আর একটা ট্যাগ লিখলাম, সেটা হচ্ছে আই ট্যাগ। তাহলে ওয়েলকামটা প্রিন্ট হবে প্রথমে একটু বেঁকে, তারপরে H1 ট্যাগের এফেক্ট পড়বে, হ্যাঁ, পুরোটাই একটু মোটা হয়ে দেখাবে। সেভ করি, দেখা যাক। দেখতে পাচ্ছি আমরা ওয়েলকামটা আগে কিন্তু সোজা ছিল, এখন একটু বেঁকে গেছে। এই হচ্ছে ইটালিক। ওকে ওকে, নেক্সট হচ্ছে মেকিং এ টেক্সট অ্যাজ সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট। সাব মানে হচ্ছে যে আমরা যখন কেমিস্ট্রির বিভিন্ন ইকুয়েশন করতাম আগে, হ্যাঁ, H2SO4, হ্যাঁ, O2, এই যে H2SO4 2টা নিচে থাকতো, 4টা নিচে থাকতো টেক্সটের নিচে, সেগুলো করার জন্য আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ইউজ করতে পারি। এইগুলো জন্য আমরা ইউজ করব লেস দেন SUP ট্যাগ, সাব ট্যাগ, SUP, একটা হচ্ছে SUB। আচ্ছা, মনে রাখতে হবে আমাদের SUB মানে হচ্ছে নিচে। হ্যাঁ, আমি যদি এটাকে কপি করে নিচ্ছি এবং চলে যাচ্ছি এখানে। আমি কি করলাম, এখানে পেস্ট করে দিলাম। তাহলে প্রথমে আমার H1 এর মধ্যে তো প্রিন্ট হবেই। ওকে, তাহলে এইখানে আমি দেখতে চাই H, তার নিচে আমি 2কে প্রিন্ট করতে চাই। তাহলে দিয়ে দিয়েছি সাব ট্যাগ, সাব ট্যাগের মধ্যে আমি 2 দিয়েছি। তার মানে সাব মানে হচ্ছে নিচে, H এর পায়ের কাছে 2 প্রিন্ট হবে, H2। ওকে, তারপরে আমি দিয়েছি স্পেস, দিলে কোনো অসুবিধা নেই। তারপরে দিয়েছি O। এগুলো কিন্তু, এই স্পেসগুলো কিন্তু নেবে না। এই স্পেস এখানে আছে মানে আমাদের আউটপুটে যে স্পেস প্রিন্ট হবে সেটা কিন্তু নয়। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো সব কিছু। O লিখেছি, ওর নিচে আমি 2 দিতে চাই। আবার কিন্তু 2টাকে আমি সাবের মধ্যে রেখেছি, সাব নামে যে ট্যাগটা রেখেছি। এখন এটাকে যদি আমি সেভ করি তাহলে কি হবে দেখুন, কত সুন্দরভাবে H2O2 প্রিন্ট হচ্ছে। এইবারে যদি আমি 2টাকে H এর উপরে উঠাতে চাই তাহলে কি করব? সিম্পল, তাহলে এখানে যদি আমি SUP লিখে দিই, এখানে SUP লিখলাম, এটা অটোমেটিক্যালি SUP হয়ে গেল। এই হচ্ছে VS কোডের ইন্টেলিজেন্স, ঠিক আছে, খুবই ইন্টেলিজেন্ট আইডি। সো এই H এর মাথায় এখন 2টা উঠে যাবে। সেভ করলাম, আর ও তো নিচেই ছিল, এই 2টা ওর নিচে ছিল, সাব লেখা আছে। তাহলে এখন যদি আমি দেখি সেভ করে, দেখতে পাচ্ছি 2টা কিন্তু এখন H এর মাথায় উঠে গেছে। তার মানে আমরা দেখতে পেলাম সুপার হচ্ছে কোনো ক্যারেক্টারের মাথায় লেখার জন্য, আর সাব হচ্ছে নিচে পায়ের কাছে লেখার জন্য। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, SUP হচ্ছে সুপারম্যান, সুপারম্যান উড়তে পারে, ওই জন্য মাথায় থাকে। এটা একটা মনে রাখার খুব সহজ টেকনিক। তো SUP মানে হচ্ছে মাথায়, SUB হচ্ছে সাব, গ্রাউন্ডে নিচে। ওকে ওকে, সো এরপরে হচ্ছে মেকিং টেক্সট স্মলার। একটা টেক্সটকে আমি যদি আমি এখানে লিখেছি ওয়েলকাম টু, এটা কি সে প্রিন্ট হবে H2 এর মধ্যে।
তার মধ্যে আবার দিয়েছি স্মল নামে একটা ট্যাগ। তার মানে এই বেঙ্গল ডিজিটাল স্কুল এই যে লেখাটা এটা কিন্তু একটু ছোট করে প্রিন্ট হবে। অবশ্যই সবাইকে বলছি ভিডিওগুলো পজ করে এই যে থিওরিটা লেখা আছে এখানে কত সুন্দরভাবে, এর থেকে আর বেশি কিছু হয় না, এটা একটু পড়তে আমি অনুরোধ করব সবাইকে। The small element is used to make the text smaller. The text that needs to be displayed smaller should be written inside small tag. সো এগুলো একটু পড়ে নিজে বুঝে ভালোভাবে প্র্যাকটিস করলে কোনো দিন ভুল হবে না, গ্যারেন্টি। সো আমি হয়তো একটু তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, কিন্তু আমি সবাইকে অনুরোধ করব এগুলোকে পজ করে খুব ভালোভাবে নিজে নিজে বুঝে শিখে নিতে। ওকে, সো এখন যদি আমি এইটাকে কপি করি এবং এটাকে কপি করলাম এবং আমি যদি এইখানে পেস্ট করে দিই, এগুলোকে ডিলিট করে আমি প্রত্যেকটার উদাহরণ আমরা দেখছি এবং এখানে বডির মধ্যে পেস্ট করে দেখছি। ওকে, এখন যদি আমি সেভ করি তাহলে কি হবে, ওয়েলকাম টু, এটা কিন্তু H2-র জন্য মোটা হবে, কিন্তু এই যে বেঙ্গল ডিজিটাল স্কুলটা আছে স্মলের মধ্যে, তাহলে এটা কিন্তু ছোট করে দেখাবে। দেখা যাক আউটপুট, সেভ করে নিয়েছি, আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টুটা বেশ মোটা করে দেখাচ্ছে, কিন্তু তারপরে বেঙ্গল ডিজিটাল স্কুলটা কিন্তু স্মল করে দেখাচ্ছে। এইগুলো আমাদের মানে পরবর্তীতে অনেক কাজে লাগতে পারে। বিভিন্ন যখন আমরা ক্লায়েন্ট যদি বলে যে এমন কিছু একটা ওয়েবসাইট বানাও, বিভিন্ন টেক্সটকে মোটা করতে হবে, ছোট করতে হবে, বিভিন্নভাবে দেখাতে হবে। সো আমরা যদি পৃথিবীতে যত রকম ওয়েবসাইট দেখতে পাই, প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু প্রচুর টেক্সট লেখা থাকে, তাই না? যে কোনো ওয়েবসাইট তুমি ধরে নাও এবং সেই টেক্সটগুলোকে যদি তুমি ওয়েবসাইটগুলোকে দেখতে থাকো, প্রত্যেকটা পেজে প্রচুর টেক্সট লেখা থাকে এবং টেক্সটগুলো কোনোটা একটু হেডিং থাকে, কোনোটা মোটা থাকে, কোনোটা পাতলা থাকে, কোনোটা স্মল ট্যাগের মধ্যে থাকে, এগুলো কিন্তু থাকে। সো এগুলো জানতে হবে। নেক্সট যেটা হচ্ছে স্ট্রাইকিং থ্রু দ্য টেক্সট। আমরা দেখেছিলাম বা বলছিলাম যে অনেক সময় ওয়েবসাইটের মধ্যে এমন কিছু টেক্সট থাকে যেটা কিনা সেই টেক্সটার ভ্যালু ছিল কিছুদিন আগে, বা সেটা করতে বারণ করা হচ্ছে, বা কিছু টেক্সটটাকে দেখানো দরকার কিন্তু কেটে দিয়ে। তার মানে যদি এরকম হয় না যে আমরা দেখাই যে ডিসকাউন্ট চলছে, যে প্রোডাক্টটার আমাদের প্রাইস ছিল 10,000 টাকা, সেটাকে আমরা মাঝখান থেকে কেটে দেখায় না, ফ্লিপকার্টে দেখায় 20,000 টাকা দাম, সেটাকে মাঝখান থেকে একটা দাগ টানা আছে, মানে কাটা আছে, স্ট্রাইক থ্রু করা আছে, দিয়ে 2,000 টাকা দাম কাটা আছে এবং লেখা আছে 500 টাকা দাম। তাহলে এই কাটাটা দেখানোর জন্য আমরা কি করতে পারি, এই ডেল ট্যাগ ইউজ করতে পারি, অথবা এস দিয়েও হয়, এস একটা ট্যাগ আছে স্ট্রাইক থ্রুর জন্য, স্পেশালি মনে রাখার জন্য এসটাই মনে রাখলে খুব ভালো হয়, অথবা ডেল ট্যাগও ডিলিট, অর্থাৎ ওই টেক্সটার কোনো মানে ভ্যালু নেই এরকম বোঝানোর জন্য। ওকে, দেখা যাক কি হয়। এই জন্য হচ্ছে স্ট্রাইকিং থ্রু। অবশ্যই এই টেক্সটগুলো একটু পড়ে নেবে তোমরা ভিডিও পজ করে, খুবই সুন্দর হয় এবং ভালো হবে মনে করার জন্য। তো দেখা যাক, তাহলে এখন আমরা এটাকে কপি করছি, কি হবে তাহলে স্মোকিংটা আমি দেখাতে চাই কিন্তু মাঝখান থেকে কেটে দিতে চাই। দেখা যাক কি হয়। সেভ করলাম। এখন যদি আমি এখানে আসি, দেখতেই পাচ্ছ স্মোকিং লেখা আছে, মাঝখান থেকে কাটা আছে, মানে এটা করা যাবে না এখানে, ঠিক আছে? এখানে স্মোকিং করা নিষিদ্ধ, এটা দেখাতে চাই, এইভাবে হচ্ছে। সবার মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে এরকম করে একটা ট্যাগ শিখে লাভ কী বা কী ব্যাপার। এই ট্যাগগুলো শিখে আমরা বড় একটা প্রজেক্ট করব, একটা বড় ওয়েব পেজ বানাবো। সবশেষে চেষ্টা করব একটা ভালো কোনো একটা ওয়েবসাইটের কোনো পেজকে দেখে সেগুলোকে সেই রকম মতো বানানো। ওকে, আগে জিনিসগুলো তো শিখে নিই, ABCD শিখে নিলেই তো বড় একটা সেন্টেন্স বানাতে পারবো না। সো এরপরে হচ্ছে আন্ডারলাইন দ্য টেক্সট। একটা টেক্সটের নিচে আমরা আন্ডারলাইন করি না, আমরা ওয়ার্ড দেখেছি, ওয়ার্ডে যখন আমরা ওয়ার্ড শিখি আমরা করি তো, যে এখানে থাকে ক্লিক হেয়ার, নিচে একটা আন্ডারলাইন করে দিই।
তাহলে এইটা হচ্ছে এই আন্ডারলাইন করার জন্য কি ট্যাগ ইউজ করব, ইউ ট্যাগ ইউজ করব, এই যে ট্যাগটা। ঠিক আছে, দেখা যাক, মানে আমরা বোঝাতে চাইছি এই টেক্সটটা কিন্তু গুরুত্ব আছে, আন্ডারলাইন করে দিই না। সো এটার জন্য আমরা এই টেক্সটটা ইউ ট্যাগ ইউজ করব। এখানে এলাম। এখন যদি আমি এটাকে সেভ করি তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে এর নিচে আমার একটা দাগ চলে এসছে, এটা হচ্ছে ইউ ট্যাগ। ক্লিয়ার? HTML এ প্যারাগ্রাফ কি জিনিস? প্যারাগ্রাফ হচ্ছে আমরা যদি একটা প্যারাগ্রাফ লিখতে চাই, প্যারাগ্রাফ কি, হিউজ সেন্টেন্স, অনেক সেন্টেন্স থাকবে, অনেক কিছু লেখা থাকবে। হ্যাঁ, সো প্যারাগ্রাফ আকারে আমি দেখাতে চাই, একটা বড় কিছু লিখতে চাই, সেটা আমার সুন্দরভাবে যাতে একটা দেখায়। তার জন্য HTML এ কি আছে, পি ট্যাগ আছে প্যারাগ্রাফ লেখার জন্য। চলুন এটা করে দেখা যাক। আমি যদি প্যারাগ্রাফ ট্যাগ, তো এই যে পি ট্যাগ, এটাকে যদি আমি কপি করি এবং এইখানে যদি আমি পেস্ট করি, দিস ইজ সুমন। আচ্ছা, এইখানে আমি যদি প্রচুর, এখানে একটা টিপস, একটা বেশ ইম্পর্ট্যান্ট জিনিস, আমি এখানে একটা বড় প্যারাগ্রাফ লিখতে চাই, টেক্সট কোত্থেকে আনবো? এরকম করে লিখবো, দেখতে বাজে লাগে। এরকম করে কত লিখবো? 100 বার কি প্রেস করতে হবে 100টা ক্যারেক্টার লেখার জন্য? আমি 100টা লাইন চাই বা 50টা লাইন চাই, আচ্ছা 50টা ওয়ার্ড চাই। তার জন্য VS কোডে একটা জিনিস আছে, সেটা হচ্ছে লোরেম, LOREM। লোরেম হচ্ছে একটা মানে কি বলবো, একটা ডেমো টাইপ টেক্সটের একটা স্ট্রাকচার, একটা ডেমো টাইপ টেক্সট বলা যেতে পারে। ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়, সমস্ত ডেভেলপাররা ইউজ করে, জাস্ট দামি একটা টেক্সট। এখানে দেখতে পাচ্ছ লোরেম, ইপসাম, ডলার, সি ড্যামেট, এগুলো কি আমি বুঝতে পারছি না। হ্যাঁ, সো এগুলো খুবই মানে কঠিন উচ্চারণ করা। সো এগুলোর দিকে ফোকাস না দিয়ে আমাদের চাই 50টা ওয়ার্ডওয়ালা একটা টেক্সট। তাহলে আমি লিখবো লোরেম, LOREM 50। যদি আমি 50 লিখি এবং এইখানে যে আসছে এটা যদি আমি ক্লিক করে দিই, দেখতে পাচ্ছি কত সুন্দর, কত বড় একটা লেখা চলে এসছে, তাই না? এখন এই টেক্সটটাকে আমি এই টেক্সটটা এত বড় যে আমার নিচে হরাইজন্টাল স্ক্রল চলে আসছে এবং এই লাইনে চলে আসছে, এখানে চলে আসছে। তাহলে কি করে আমি কোড সেই আবার ফিরে যাব? তাহলে আবার কি এরকম করে আসবো না? তাহলে আমি কি করব, এই ভিউতে গিয়ে এইখানে যদি আমি দেখি ওয়ার্ড র্যাপে যদি আমি ক্লিক করে দিই, এই যে আমার যেরকম ছিল সেরকম সেই পজিশানে ফিরে এলো। এবং এই যে পি ট্যাগের মধ্যে আমি 50টা ওয়ার্ডের আমি একটা ডেমো টেক্সট চেয়েছিলাম, চলে এসছে। এবং আমার স্ক্রিনটাও সেদিকে ডান দিকে সরে যায়নি, লাইন ভেঙে এখানে চলে এসছে। তাহলে দুটো জিনিস এখানে একটু টিপস দেখলাম। লোরেম, LOREM 50 যদি লিখি 50টা ওয়ার্ড দিল, 100 যদি লিখতাম 100টা ওয়ার্ড দিত। তাহলে আমি যদি আবার লিখি লোরেম 100, এখানে যদি ক্লিক করি এসছে 100টা ওয়ার্ড। সো এগুলো লিখতে হচ্ছে না আমাদের। আমরা মানে যখন ক্লায়েন্টদের জন্য কিছু ওয়েবসাইট বানাই তখন এরকম করে ডামি টেক্সট অ্যাড করে স্ট্রাকচার বানিয়ে দিই। পরবর্তীতে ক্লায়েন্ট যখন বলে যে আমার এই টেক্সটের জায়গায়, অ্যাবাউট আসের জায়গায় এই আমাদের অ্যাবাউট জিনিসপত্র, এই টেক্সটটা থাকবে, তারা দিয়ে দেয় এবং সেগুলো আমরা বসিয়ে নিই। কিন্তু কাজ করার জন্য তো আমাদের ডামি টেক্সট দরকার, সেই জন্যই আমাদের এটা ইউজ করি। এখন প্রশ্ন হচ্ছে সেটা নয়, যে পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা লিখলাম এবং সেভ করলাম। দেখা যাক কীরকমভাবে দেখায়। কত সুন্দরভাবে একটা প্রিন্ট করেছে। প্যারাগ্রাফ যদি আমরা এরকম বড় কিছু লিখতে চাই তাহলে অতি অবশ্যই আমরা পি ট্যাগের মধ্যে লিখব, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। ওকে, নেক্সট হচ্ছে HTML কমেন্টস কি জিনিস। আচ্ছা, কমেন্টস হচ্ছে, আমরা এর আগে দেখেছিলাম মেবি, কমেন্টস হচ্ছে কোনো এমন কিছু লেখা যেগুলো কিনা আমরা ওয়েব ব্রাউজারে দেখাতে চাই না, কিন্তু কোডের মধ্যে লিখে রাখতে চাই।
কোডের মধ্যে লিখে রাখতে চাই যে এই কোডটা হলো সার্ভারের কোড, এরকম আমরা কিছু লিখে রাখতে চাই, যেটা কি না পরবর্তী যেসব ডেভেলপাররা কোডটাকে আবার আপডেট করবে বা কিছু করবে তারা যাতে বুঝতে পারে আচ্ছা এই ব্লকটা হচ্ছে সার্ভারের জন্য, এই ব্লকটা হচ্ছে এইটার জন্য, এই ব্লকটা হচ্ছে আমার ওই ন্যাপ বারের জন্য, এই ব্লকটা হচ্ছে ফুটারের জন্য। তাহলে আমরা যদি তার মাথায় করে এরকম করে কমেন্ট করে রাখি, হ্যাঁ, তাহলে কি হয় তারা বুঝতে পারে এবং কোনো অসুবিধা হয় না। সুতরাং এমন কিছু কোড বা এমন কিছু লাইন যেটা কি না ওয়েব পেজে শো হবে না বা ব্রাউজার সেটাকে রেন্ডারিং করবে না, সেইগুলো হচ্ছে আমি কমেন্ট লাইন করে রাখতে পারি। এবং কমেন্ট লাইন হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, মানে একটা লাইনকে আমি কমেন্ট করতে চাই ইউজিং কি না, সিঙ্গেল লাইন কমেন্টের জন্য হচ্ছে লেস দেন এক্সক্লেমেশন, দুটো হাইফেন, তারপরে কিছু লিখলে আবার দুটো হাইফেন গ্রেটার দেন। মাল্টি লাইন কমেন্টের জন্য লেস দেন এক্সক্লেমেশন হাইফেন, তারপরে কন্টেন্ট, তারপরে হাইফেন, তারপরে গ্রেটার দেন। সো এগুলো এত মনে রাখার দরকার নেই। আমরা যদি সিম্পলি এইখানে আসি, আমি যদি এই লাইনটাকে কমেন্ট করতে চাই, তাহলে এই লাইনে এসে আমি যদি ভিএস কোডে Ctrl/ দিই, যেহেতু এটা একটা পুরোটাই প্যারাগ্রাফের মধ্যে আছে, পুরো প্যারাগ্রাফটাই কিন্তু আমার কি হলো কমেন্ট হয়ে গেল। Ctrl/এ কিন্তু মাল্টিলাইন কমেন্ট হয়ে গেল। এই যে এখানে একটা এটা অ্যাড হয়ে গেছে, এখানে একটা অ্যাড হয়ে গেছে, এটা হচ্ছে মাল্টিলাইন কমেন্ট হয়ে গেল। আমি যদি H1 ট্যাগ লিখতাম এবং এই লাইনটাকে আমি কমেন্ট করতে চাই, জাস্ট এই লাইনে এসে মাঝখানে বা যেখানে খুশি এসে Ctrl/ দিলেই এই লাইনটা কমেন্ট হয়ে যাবে। ওকে, তো এইগুলো হচ্ছে মানে ভিএস কোডের শর্টকাট। অনেক এডিটারে এরকম শর্টকাট থাকে, Ctrl/ দিলেই কমেন্ট হয়ে যায়। হ্যাঁ, স্পেসিফিকলিভাবে এত মনে রাখার দরকার নেই যে কোন জিনিসটা দিলে কমেন্ট হবে না হবে, এগুলো সবেতেই মানে প্রায় এডিটারেই সেম থাকে, Ctrl/ দিলেই কমেন্ট হয়ে যায়। যদি না হয় একটু নেট ফেট সার্চ করে ইন্টারনেট থেকে দেখে নিতে হবে। ওকে, সো এই হলো কমেন্ট লাইন। এরপরে আসছে এ ট্যাগ। এ মানে হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ। আচ্ছা, আমরা যদি কোনো ওয়েবসাইটে, গভর্নমেন্ট ওয়েবসাইট বা কোথাও যদি আমরা ফর্ম ফিল আপ করি, দেখতে পাই যে লেখা থাকে না যে ইফ ইউ ওয়ান্ট টু রেজিস্টার ক্লিক হেয়ার, এরকম লেখা থাকে। দিয়ে দেখতে পাই এখানে কত সুন্দর একটা এরকম দাগ দেওয়া থাকে বা কিছু, এবং একটু গ্রিন কালারের থাকে, ব্লু কালারের থাকে। এখানে যদি আমরা কার্সারটা নিয়ে আসি, দেখি একটা হাতের মতো চিহ্ন হয়ে যায়, এরকম একটা হাতের মতো চিহ্ন হয়ে যায়, তর্জনী হাত, মানে একটা আঙুল চলে আসে এরকম একটা। এখানে ছিল কার্সার, সবসময় কার্সার থাকে, যেই এখানে নিয়ে আসি হাতের মতো হয়ে যায় না, ক্লিক হেয়ার। সো এইটাই হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ। এই ট্যাগের মাধ্যমে আমরা এমন কিছু করতে পারি, এমন কিছু টেক্সটকে লিখতে পারি যে টেক্সট এইগুলো কিন্তু পড়ে নিবে পরে। হ্যাঁ, দ্য এ ট্যাগ ইজ HTML is used to create a hyperlink on the web page. This hyperlink is used to link the web page to other web page. একটা ওয়েব পেজ থেকে আমি যদি আর একটা ওয়েব পেজে জাম্প করতে চাই, হ্যাঁ, তাহলে সেটা হতে পারে সেম ওয়েব পেজে অথবা ডিফারেন্ট ট্যাবেও খোলা যেতে পারে, অসুবিধা নেই। তাহলে আমরা অবশ্যই কিন্তু এ ট্যাগ ইউজ করব, এবং অবশ্যই এ ট্যাগের মধ্যে আমরা এইখানে আমরা ফার্স্ট অ্যাট্রিবিউট ইউজ করলাম HREF, মানে হাইপার রেফারেন্স। HREF এর ফুল ফর্ম হচ্ছে হাইপার রেফারেন্স। HREF হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এবং তার মধ্যে একটা ভ্যালু দিয়ে দিব, কিছু একটা লিঙ্ক দিয়ে দিলাম, ভ্যালুর মধ্যে ইকুয়ালস টু দিয়ে ডবল কোটেশনের মধ্যে আমরা যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কে কিন্তু জাম্প করে যাবে। এবং আমরা সেইখানে ক্লিক হেয়ার যে দেখাতে চাই, তাহলে এইখানে যদি আমি ক্লিক হেয়ার লিখে দিই তাহলে সেটা কিন্তু শো হবে। চলো এটা প্র্যাকটিক্যালি করে দেখা যাক। আচ্ছা, আর একটা জিনিস এখানে বলেছে আনভিজিটেড লিঙ্কস, মানে যে লিঙ্কে আমরা যাইনি, ক্লিক করিনি, সেটা কিন্তু ব্লু কালারে দেখায়। আর যদি ভিজিট হয়ে যায় তাহলে সেটা পার্পল হয়ে যায়, যে মানে ওই লিঙ্কে আমরা গেছি বা ক্লিক করেছি। ঠিক আছে, আর অ্যাক্টিভ লিঙ্কসে রেড থাকে। দেখা যাক প্র্যাকটিক্যাল করে। সো এইটা হচ্ছে পুরো কোড, এইখান থেকে আমি নিচ্ছি একদম সিম্পলিভাবে বোঝার জন্য। ওকে, এ ট্যাগ কপি করলাম, এটাকে উড়িয়ে দিই, পেস্ট করি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখনই দেখছি যে এ ট্যাগ, এ মানে অ্যাঙ্কার ট্যাগ। এ একটা ট্যাগ, তার মধ্যে একটা অ্যাট্রিবিউট থাকে HREF নামে, এবং ইকুয়ালস টু দিয়ে আমরা একটা লিঙ্ক দিয়ে দিয়েছি একটা
ওয়েবসাইটের নাম দিয়ে দিয়েছি, আমাদের ওয়েবসাইট বেঙ্গল ডিজিটাল স্কুল। কিছুদিনের মধ্যেই রেডি হয়ে যাবে, পরে বলছি। সো এটা একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি, এবং আমি দেখাতে চাই ক্লিক হেয়ার, এই জিনিসটা দেখাতে চাই। ক্লিক হেয়ার নামে একটা টেক্সট দেখাতে চাই। সেখানে যদি আমি কার্সারটা নিয়ে যাই, সঙ্গে সঙ্গে কী হবে, একটা হাতের মতো চিহ্ন আসবে। সেখানে যদি আমি ক্লিক করি, সঙ্গে সঙ্গে আমার এই বেঙ্গল ডিজিটাল স্কুল যে ওয়েবসাইটটা আছে ওখানে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আর একটা কোশ্চেন আসতে পারে, এইটা আবার কী জিনিস, এটা তো ছিল না। আচ্ছা, এইটা যদি না থাকে কি হয় দেখা যাক। এটা নেই, ওকে। তাহলে এ নামে একটা অ্যাঙ্কার ট্যাগ এবং HREF, আমি HREF এর মধ্যে আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম, bengaldigitalschool.com, ক্লিক হেয়ার, ওকে। দেখা যাক Ctrl+S, দেখো এখানে যদি এই যে ওপেন লিঙ্ক ইন দ্য নিউ ট্যাব, মানে কোনটা এসছে, প্রথমে এটা এসছে, এই যে এই লেখাটা এসছে পি ট্যাগের মধ্যে, তারপরে এই অ্যাঙ্কার ট্যাগের জিনিসটা এসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিক হেয়ার নামে যে লেখাটা আমরা লিখেছিলাম এখানে, এই যে ক্লিক হেয়ার, এটা কিন্তু এখানে চলে এসছে। এবং এখানে বাইরে কার্সার আছে, এখানে যদি আমি নিয়ে যাই একটা হাতের মতো চিহ্ন হয়ে যাচ্ছে না, তার মানে ক্লিক করতে চাইছে, মানে ক্লিকেবল এটা। এখানে যদি আমি ক্লিক করি, এখন কিন্তু ব্লু কালার আছে, মানে ভিজিট করিনি আমি ওয়েবসাইটটাতে। এখন যদি আমি ক্লিক করে দিই, সঙ্গে সঙ্গে কী বলছে, আচ্ছা ইন্টারনেট নেই আমার ডিভাইসে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে bengaldigitalschool.com যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু চলে এসছে এখানে, এই যে লিঙ্কটা। কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যে ওয়েব পেজটাতে ছিলাম আগে, লোকাল সার্ভার যে উপরে ছিল, সেই ট্যাবেই কিন্তু খুলেছে bengaldigitalschool.com। তার মানে একই ট্যাবে খোলার জন্য আমরা এরকম লিখতে পারি। কিন্তু আমি যদি চাই যে না, আমার এইখানে ক্লিক করলে এই পেজটা যেটা আছে সেটা থাকবে, পাশে এরকম একটা নিউ ট্যাব ওপেন হয়ে যাবে, মানে বেঙ্গল ডিজিটাল স্কুল ওই লিঙ্কটা একটা পাশে একটা নতুন ট্যাবে ওপেন হবে। তার জন্য আমরা কি করি, আমরা এখানে লিখে দিই টার্গেট ইকালস টু _blank, মানে আমার এই ট্যাবটা পাশে একটা নতুন ট্যাবে খুলে যাক। দেখা যাক কি হয়। সেভ করলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখতেই পাচ্ছেন পাশে একটা কিন্তু ট্যাবে খুলে গেছে। ইন্টারনেট নেই বলে চলছে না, পাশে কিন্তু একটা খুলে গেছে, ওকে। সো এই হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ, ওকে। সো বেঙ্গল ডিজিটাল স্কুলের ওয়েবসাইট খুব শীঘ্রই আসছে এবং সেখানে প্রচুর কন্টেন্ট থাকবে, মানে পড়ার জন্য চেষ্টা করব পুরোটাই বাংলা ভাষায় লেখার জন্য, যাতে আমরা যারা বাঙালিরা আছি বা বাংলায় কথা বলি, এটা বাংলায় পড়ে বুঝতে পারি। চেষ্টা করব ইংলিশের জিনিসগুলো প্রচুর যেগুলো আছে সেগুলো কত সহজভাবে ডেসক্রাইব করা যায়। ওয়েব ডেভেলপমেন্টের জিনিসগুলো বাংলাতে একদম থাকবে, অ্যাভেলেবেল থাকবে বেঙ্গল ডিজিটাল স্কুলে। শুধু ওয়েব ডেভেলপমেন্ট নয়, প্রোগ্রামিংয়ের বিভিন্ন সি প্রোগ্রাম, জাভা প্রোগ্রাম, জাভার অনেক ডেপথে গিয়ে আমরা দেখব কীভাবে কী কাজ করে না করে। এগুলো সব কিছুই কিন্তু আমরা গল্পের মতো করে একদম বাংলাতে আমরা এই বেঙ্গল ডিজিটাল স্কুলে দেখতে পাবো, ওকে। সো কিছুদিনের মধ্যেই বেঙ্গল ডিজিটাল স্কুল ওয়েবসাইটটা লঞ্চ করবে। আশা করছি তোমরা যারা স্টুডেন্ট আছো প্রতিনিয়ত ওই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করবে এবং পড়াশোনা করবে, একদম ফ্রি অফ কস্ট। ওখানে মানে পড়তে কোনো টাকা লাগবে না, গিয়ে আমরা জিনিসগুলো পড়ে আসতে পারি। যখন খুশি গিয়ে আমি মানে ওখানে গিয়েই বাসে যাচ্ছ, ট্রেনে যাচ্ছ, জিনিসগুলো খুলে কত সুন্দর করে একদম পড়াশোনা স্টার্ট করতে পারো। এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সেখানে পোস্ট করতে পারো এবং সেগুলো রিপ্লাই করা হবে। এবং পাশাপাশি অনেক কিছু জিনিস থাকবে। যখন ওয়েবসাইট লঞ্চ হবে তখন অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো। সো এই ছিল আজকের ভিডিও পুরোটাই। আশা করছি এখান থেকে নতুন কিছু শিখতে পেরেছো। সো খুবই আস্তে আস্তে আমরা জিনিসগুলো শিখছি, কিন্তু কমপ্লিটলি শিখছি। কোনো ডাউট থাকছে না আশা করি। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করব সেগুলো ক্লিয়ার করে দিতে নেক্সট পার্টে। থ্যাংক ইউ ভেরি মাচ। টিল দেন টেক কেয়ার।